দুপা হাঁটছি, রাস্তা থেকে বলছে জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বড় বড় নেতাদের করাপশন, ছোট ছোট নেতাদের তার প্রশ্রয় থেকে বারবারন্ত সিন্ডিকেট রাজ, সব কিছু থেকে মানুষ এবার মুক্তি চাইছে। শতরূপাদি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, বালিগঞ্জের আপনি বিজেপি প্রার্থী, আপনার বিধানসভায় আপনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কেমন সাড়া পাচ্ছেন? ভালো, খুব ভালো মানুষ। আমি তো বলছি এটা বারবার বিভিন্ন মিডিয়ায়, যে আমাদের কার্যকর্তারা যা স্লোগান দিচ্ছে, পাল্টা স্লোগান রাস্তা থেকে আসে। কালকে একটা পদযাত্রা ছিল, প্রতিটা মানে দুপা হাঁটছি, রাস্তা থেকে বলছে জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তো খুবই ভালো সাড়া পাচ্ছি। দিদি, এই যে যে তৃণমূলের যে অপশাসন, সেখান থেকে কি মুক্তি চাইছে মানুষ? আমার তো তাই মনে হচ্ছে, তৃণমূলের অপশাসন, তৃণমূলের হজম শক্তি, সমস্ত ইট বালি সিমেন্ট সব খেয়ে নিয়ে হজম করে নিচ্ছে। মানুষ রাস্তায়, চাকরি প্রার্থীরা রাস্তায় কড়াকড়ি খাচ্ছে, মহিলাদের ধর্ষণ হচ্ছে, মহিলা মুখ্যমন্ত্রীর কিচ্ছু বার্তা নেই, বরঞ্চ উনি বলছেন যে 8টার পর ঘর থেকে বেরোবে না। এই সব কিছু বড় বড় নেতাদের করাপশন, ছোট ছোট নেতাদের তার প্রশ্রয় থেকে বারবারন্ত সিন্ডিকেট রাজ, সব কিছু থেকে মানুষ এবার মুক্তি চাইছে। দিদি, আপনি নারী নির্যাতনের কথা বলছেন, নারী নিরাপত্তা, এই বিষয়ে আপনি কি বলবেন? নারী নিরাপত্তা এনশিওর করা আমাদের ম্যানিফেস্টোতে অন্যতম একটা ইস্যু, মানে অন্যতম একটা আমরা প্রতিশ্রুতি নিয়ে আসছি। দুর্গা বাহিনী স্কোয়াড তৈরি করা হচ্ছে প্রতিটা জায়গায়, পুলিশ স্টেশনে হোক কি টাস্ক ফোর্স করে করে, যাতে মহিলাদের কোনো সময় অসুরক্ষিত মনে না হয়। এছাড়া মহিলাদের সশক্তিকরণের জন্য যে 1,500 টাকা নিরুপায় হয়ে তাদের নিতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে, আমাদের 3,000 টাকা আমরা দিচ্ছি অন্নপূর্ণার ভাণ্ডার থেকে। এবং মানে দেবো আমাদের মুখ্যমন্ত্রী হলে। এবং তার সঙ্গে সঙ্গে যারা বেকার যুবক যুবতীরা আছে, তাদেরও আমরা 3,000 টাকা দিচ্ছি যতদিন না তারা চাকরি পাচ্ছে। এবার তার সঙ্গে সঙ্গে মহিলাদের স্বচ্ছ ভারত অন্তর্গত স্কুলে টয়লেট ফর গার্লস, এটা কম্পালসারি করা। এটা অন্যান্য রাজ্যে চলছে, কিন্তু এখানকার মহিলা মুখ্যমন্ত্রী মনেই করে না যে 14 বছরের ওপরে মেয়েদের অ্যাফেয়ার হতে পারে, উনি বলেছিলেন, কিন্তু 14 বছরের মেয়েদের কিছু আলাদা রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেটা স্কুলে উনি একদমই কোনো আলাদা আলাদা টয়লেটের কোনো ব্যবস্থা করেনি। এটা নিয়ে একটা বলা খুব দরকার, যে আজকে পশ্চিমবঙ্গে চাইল্ড রিম্যারেজ ডাবল হয়ে গেছে। সেটা হয়েছে কেন, সেটা একটু বুঝতে হবে। এটা যে শুধু একটা সম্প্রদায়ের লোকজন হয়েছে তা নয়, ওই রূপশ্রী দিচ্ছে, এবং রূপশ্রী যাদের দিচ্ছে তারা কিন্তু আবারও বলছি নিরুপায় হয়ে, মানে তাদের স্কুল নেই, কলেজ নেই, আলাদা বাথরুমের সারাদিন একটা মানুষ থাকবে, এই তো বাথরুমটা তো একটা একটা এসেনশিয়াল ফ্যাক্টর। তো সেই সব নেই, সেগুলো নিয়ে আমরা সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা ঢুকছি, যে মহিলাদের আলাদা, মানে বাচ্চা মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা, এবং স্বচ্ছ ভারতের অন্তর্গত টয়লেটের সঙ্গে সঙ্গে মানে প্রতিটা স্কুলে ভেন্ডিং মেশিন থাকবে, যেটাতে আমরা স্যানিটারি ন্যাপকিন বেরোবো। এছাড়া মহিলাদের বিভিন্ন মানে শারীরিক চেঞ্জের সময়, মহিলা কেউ যদি প্রেগনেন্ট হয়, প্রেগনেন্সির সময় রেজিস্টার করাবে যখন, মানে নাম লেখাতে হবে স্বাস্থ্যকেন্দ্রে, সেই দিন থেকে 21,000 টাকা সে পাবে মাসে মাসে। এবং প্যাটার্নিটি লিভ দুটোই অনেকটা বাড়িয়ে দিয়েছে, 18 মাসের ওপর করে দিয়েছে, সেটা অলরেডি জানা। সেগুলো সব ঢুকবে পশ্চিমবঙ্গে। এছাড়া যেটা বলা খুব দরকার, যে সার্ভাইকাল ক্যান্সারের জন্য বা অন্যান্য গাইনিক প্রবলেমসের জন্য মহিলাদের ট্রিটমেন্টটা ফ্রি। শহরে মহিলারা যাতায়াত করবে, রাজ্য দপ্তরে যে পরিবহন যেগুলো আছে, স্টেট গভর্নমেন্ট ট্রান্সপোর্ট যেটা, সেটাতে তাদের বিনামূল্যে, তাদের মানে সবাই রিসপেক্টিভ অফ তার ইনকাম, বিনামূল্যে সে ট্রাভেল করবে। এগুলো বিভিন্ন প্রকল্প। এছাড়াও আমাদের যিনি মুখ্যমন্ত্রী হবেন বা আমাদের যে কজন মন্ত্রী হবেন, তারা সেন্সিটিভ হবে, তারা এরকম মন্তব্য করবে না যে আচ্ছা ওটা সাজানো ঘটনা, আচ্ছা দেখো 14 বছরের মেয়ে তার অ্যাফেয়ার চলছিল কিনা, বা 8টার পর বেরোবে না। এই আমরা একটা টোটাল নিউ সেন্সিটিভ অ্যাটিটিউড অ্যান্ড রেসপন্সিভ গভর্নমেন্ট, গুড গভর্নেন্স তো বটেই, সুশাসন তো বটেই, তার সঙ্গে সঙ্গে সেন্সিটিভিটি এবং রেসপন্সিভনেস, এটা আমরা সঙ্গে নিয়ে আসছি।
দিদি, আপনার মানে বিধানসভা এলাকা বালিগঞ্জ, এখানে যে অসুবিধে আপনারা দেখছি, জল জমার সমস্যা বা যার সাধারণ সমস্যা রয়েছে, যা দীর্ঘ 15 বছর ধরে, যার কোনো মানে কোনো নিরাময় যা হয়নি, আপনি সেই দিকটা কিভাবে দেখবেন? বর্ষীয়ান নেতারা এখানে তো নির্বাচিত হয়েছিলেন, এবং যিনি ছিলেন তিনি লেজেন্ডারি সুব্রত মুখার্জি। মানে বর্ষীয়ান বলাটা কিংবদন্তি অলমোস্ট, মানে পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে। কিন্তু সেই কিংবদন্তি নেতা বালিগঞ্জ যে তিমিরে ছিল সেই তিমিরেই রেখে দিয়েছে। কোনোভাবে কোনো রকম কোনো উন্নয়ন, নীল সাদা রং করা ছাড়া, বা একডালিয়া এভারগ্রিনের জায়গাটাতে পার্ক তৈরি করা ছাড়া, বা আরও আগে সাদার্ন অ্যাভিনিউর মধ্যেখানে একটা সুইমিং পুল করা ছাড়া আর কোনো উন্নয়ন তো আমার তো চোখে পড়লো না। মানে বালিগঞ্জের মধ্যে বস্তিতে এখনো জল আসে না, জল দাঁড়ায় বালিগঞ্জের পশ রাস্তাগুলোতে। বালিগঞ্জের বস্তিতে এখনো অবধি তারা ওই টাইম কলে যখন জল আসে তখন ওই একটা কল থেকে বালতি ভরে 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 রাখে, এবং বস্তিগুলোর যে অবস্থা সেগুলো দেখতে কান্না পাওয়ার মতন, বালিগঞ্জের মতন পশ এলাকায়। এটা কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে, মুসলমানরা যে খুব ভালো আছে, তাদের তো দুধেল গাই বলা হচ্ছে। তো তাদের তো আমি ভেবেছিলাম যে তাদের বস্তিগুলো অনেক বেটার থাকবে, কারণ দুধেল গাইরা এসিতে থাকে, সত্যি সত্যি গায়ে যে গরুগুলো থাকে তারা এসিতে থাকে, তারা গান টান শোনে। কিন্তু আমি মুসলমান বস্তিগুলোতে ঢুকে অবাক, আমি বললাম आप लोग इतना करते हैं ममता के लिए, तो इसके बावजूद आप लोगों का हालत वैसे ही वैसे रहा। তো এইগুলো ডেফিনেটলি আমি বস্তি উন্নয়ন, মানে আমাদের ম্যানিফেস্টোর মধ্যে আরবান রিজুভেনাইজেশন বলে একটা স্পেসিফিক একটা এজেন্ডা আছে, যেটাতে আমরা শহরের উন্নয়ন করব, স্মার্ট সিটি করব। কলকাতায় পুরো কলকাতাকে ট্রান্সফর্ম করা ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ পুরনো শহর, খুব পুরনো শহর। কিন্তু তারই মধ্যে আমরা মডার্নাইজ করা বা রিজুভেনাইজেশন, যেটা মানে কলকাতার স্ট্রাকচার বা ক্যারেক্টার চেঞ্জ না করে যতটা ভালোভাবে প্রবলেমগুলো সলভ করা যায়। যেমন আমি দেখেছি 3টে বুস্টার স্টেশন বন্ধ, তারা পাম্পিং করতে পারে না, কারণ তাদের নীল সাদা রং আছে ঠিকই, কিন্তু তারা চাবি যে তালাটা দেওয়া আছে সেটাতে পর্যন্ত জং ধরা, তার মানে কেউ খোলেনি 15 বছর ধরে। এই সবগুলো নজর দিতে হবে আর কি। দিদি, বালিগঞ্জ বিধানসভার রাস্তা, আরে সে তো বাঁধানোর মতন রাস্তা, সে আমরা ছোটবেলায় ছবি আঁকতাম না, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা চলে যাচ্ছে, সেরকমই অবস্থা প্রায় পশ্চিমবঙ্গে না, বালিগঞ্জের রাস্তা। মানে পশ্চিমবঙ্গের রাস্তা তো করুণ অবস্থা, ছেড়ে দাও। বালিগঞ্জের পশ এলাকায় তো মানুষ বড় বড় গাড়ি চালায়, মানুষ তো অন্তত সেটুকু এক্সপেক্ট করে যে তাদের গাড়ি ড্যামেজ হবে না, কিন্তু গাড়ি দুরস্ত। রাস্তাঘাটের যে অবস্থা, আমি এটা কোনো একটা চ্যানেলে বলেছিলাম, ক্যামেরা যখন কভার করতে আসে তারা তো পিছু হাঁটে, এমন ট্রেকিং করার মতন ট্র্যাক অলমোস্ট, ক্যামেরাম্যান সব শুদ্ধ পেছনে উল্টো পড়ে গেছিলো। এবং আমি যদিও স্নিকার্স পরে হাঁটি, তাহলেও অধিকাংশ রাস্তায় পা মুচকে যাবার মানে সম্ভাবনা তো থেকেই যায়। আমি কালকে আমার বাপের বাড়ির এলাকায় হাঁটছিলাম, যেখানে আমার ভোটার্স আইডি কার্ড, বালিগঞ্জ পার্কের ওখানে। ওইখানে এত পশ এলাকা ওটা, মানে ওটা বোধহয় বালিগঞ্জের মধ্যে সবচেয়ে পশ এলাকা। সেইখানে পর্যন্ত রাস্তা খোঁড়া, ম্যানহোল প্রায় অর্ধেক খোলা, মানে পায়ে যদি দাও সোজা একেবারে হাইড্রেন দিয়ে গঙ্গা চলে যেতে হবে। এবং রাস্তার সারফেসে মানে কোনো গাড়ির কোনো সাসপেনশন অসুস্থ হয়ে যাবে। এইভাবে একটা কলকাতার সবচেয়ে পশ এলাকার রাস্তাঘাটে যে এরম অবস্থা থাকতে পারে, অধিকাংশ জায়গায় আলো নেই। এটা আমি মেন রাস্তার কথা বলছি না, অধিকাংশ বস্তিতে হিন্দু মুসলমান নির্বিশেষে আলো নেই। তো এইগুলো তো আরবান রিজুভেনাইজেশনের মধ্যে ঠিক করতেই হবে। দিদি, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মানুষের এক অদ্ভুত ভরসা কাজ করে। আপনার কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তারা কি বলছে? মোদিজি তো বলেইছে ভয় নয় ভরসা, এবং প্রচুর যারা লাভার্থী আছে এখানে, তারা তো আমাদের ভোট দিয়েছে বলে আমার মনে হয় না, সবাই যে আমাদের ভোট দিয়েছে তাও না। তো এখানে তারা বুঝতে পারছে যে ভোটটা ফ্যাক্টর নয় আমাদের জন্য, আমরা মানুষের জন্য করি। ভারতীয় জনতা পার্টি প্রকল্প সকলের জন্য, আমাদের দিক চাই না দিক। কিন্তু এই ভোটটা ন্যাচারালি একটু হিস্টোরিক ভোট হয়ে দাঁড়াচ্ছে, মানুষের মধ্যে সেন্টিমেন্ট যে এই ভোটটা তাদের নিজেদের অস্তিত্বের লড়াই। তো সেটার সঙ্গে অন্য কোনো মানে লাভার্থীদের তুলনা করা উচিত হবে না। লাভার্থীরা এমনি গ্রেটফুল মোদিজির কাছে,
যারা গ্যাস পেয়েছে, যারা ফ্রি ভ্যাকসিন পেয়েছে, বিভিন্ন যারা যারা পেয়েছে, গ্রান্ট পেয়েছে অনেক কিছু, তাদের মানে তারা আমার মনে হয় এবার তারা ভোটটা দেবে আমাদের। যদি আমরা দেখেছি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা চলেছে, তা কি সাধারণ মানুষকে বোঝাতে পেরেছেন? আমার সেরমভাবে এখানে সে বোঝানোর জায়গা আসেনি, কিন্তু আমার মনে হয় সামগ্রিক পশ্চিমবঙ্গের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে এই ব্যাপারটা আছে যে লোকে মানে এটা তো কথাই আছে না, যে রান্না করে আর যে পরিবেশন যে করে তারই ক্রেডিট হয়ে যায়। তো মমতা ব্যানার্জি অনায়াসে নিজের নাম দিয়ে বিভিন্ন প্রকল্প চালিয়ে দিচ্ছে। আমার মনে হয় মানুষ এটা বুঝতে পারছে, মানুষ যে একেবারে অজ্ঞতা তো না, মানুষ আমার মনে হয় বুঝতে পারছে যে এটা তো আদৌ মুখ্যমন্ত্রী নয়। মুখ্যমন্ত্রী শুধু খেলায় মেলায় মেতে থাকতে চান এবং শুধু তার তৃণমূলের লোকেদের জন্য করবে। তো আমার মনে হয় মানুষ বুঝতে পারছে। দিদি, কর্মসংস্থান এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, বা এই বিষয়টা নিয়ে কি আমরা ভাবছেন? মোদিজি তো বলেছেন যে আমরা 1 কোটি চাকরি আমরা 5 বছরে করে দেবো। অমিতজি আবার বলেছে সেটা 2 কোটিও হয়ে যেতে পারে। তো ডেফিনেটলি ল অ্যান্ড অর্ডার ঠিক করে আমরা ইন্ডাস্ট্রি রাখবো। ইন্ডাস্ট্রি যে মুহূর্তে ঢুকবে প্রচুর এমপ্লয়মেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে অনেক অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রি ঢুকবে, সেগুলোরও এমপ্লয়মেন্ট প্রচুর। আর মূলত রাজ্য সরকারের যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলো আমরা নতুন করে রিক্রুটমেন্ট করাবো স্বচ্ছভাবে। আমি নিজে ন্যালকো ডিরেক্টর ছিলাম, আমি জানি সেন্ট্রাল গভর্নমেন্ট কীরকম স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট করে। এটা ছাড়াও আমি বলবো যে 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 রাজ্য সরকারের চাকরিগুলো বন্ধ আছে, মানে বাতিল করে দিচ্ছে, সেইগুলো আমরা নতুন করে রিভিউ করে আবার নতুন করে চালাবো। তো মানুষের চাকরি, মানুষের কর্মসংস্থান সবটাই হবে, এবং মানুষ যাতে ব্যবসা করতে পারে, যে ইন্ডাস্ট্রিগুলো ঢুকছে তার সঙ্গে তো ছোটো ছোটো ব্যবসা, অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি যেটা, সেটা তো হবে। এছাড়া বিশ্বকর্মা যোজনা আছে। তো কেন্দ্রীয় প্রকল্পের যোজনার অভাব নেই। আমরা সুযোগ যদি আমাদের দেওয়া হয় আমরা সকল মানুষের জন্য করব। দিদি, তৃণমূলের তোষণ রাজনীতি কি এবার বুমেরাং হয় বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে, তার কারণ অনেক মুসলমান আমার সঙ্গে যোগাযোগ করেছেন, যেহেতু আমার অধিকাংশ, আমার 64% অফিসিয়াল, 79% আনঅফিসিয়ালি, তারা অনেক যোগাযোগ করেছে। তারা বলছে তৃণমূল করতে দেবে না। এবার হয়তো তাদের মধ্যে অধিকাংশ আমাদের দিতে পারে। দিদি, শেষ প্রশ্ন আপনাকে, আপনার কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? বলবো আপনাদের নিজেদের মেয়ে, আমি বালিগঞ্জেরই মেয়ে, নিজেদের মেয়েকে বেছে নিন। কারণ আপনাদের ব্যথা, অভাব, কষ্ট সবটাই আমি বালিগঞ্জের বাসিন্দা হিসেবে আমি অনুভব করি, এবং সলভ করার জন্য আমি আপনাদের কাছে ব্রতী। নিজের মেয়েকে চুজ করে নিন, নিজের মেয়েকে 4 নম্বর বোতাম টিপে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করুন। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।